বায়ান্নর দিনগুলি থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। রেণুকে, রেণু হচ্ছেন বঙ্গবন্ধুর স্ত্রী। রেণুকে, রেণু হচ্ছেন বঙ্গবন্ধুর স্ত্রী। বোধ হয় আর দুই একদিন বাঁচতে পারি। শেখ মুজিবুর রহমানের এই বোধ কত তারিখে হয়েছিল? এই বোধ হয়েছিল ২৭ তারিখ দিনের বেলা। শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রথম প্রকাশিত হয়? ২০১২ সালে। ফরিদপুরে কত তারিখে শোভাযাত্রা চলল? ফরিদপুরে ২২ তারিখে শোভাযাত্রা চলল। শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? শেখ লুৎফুর রহমান। বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান মহিউদ্দিন আহমদ। মহিউদ্দিন আহমদ কি রোগে ভুগছিলেন? প্লুরিসিস রোগে মহিউদ্দিন আহমদ ভুগছিলেন। ৫২ দিনগুলি প্রবন্ধে ডেপুটির জেলার নাম কি? ডেপুটি জেলারের নাম মোখলেসুর রহমান। ৫২ দিনগুলো প্রবন্ধে ডেপুটি জেলারের নাম মোখলেসুর রহমান। ৫২ দিনগুলি প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? অসমাপ্ত আত্মজীবনী। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হল রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা। আমলাতন্ত্র হল রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা। পরবর্তীতে ৫২ দিনগুলো থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, উক্তিটি ব্যাখ্যা করো। মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন ভাঙার শর্ত হিসেবে বলেছিলেন। ফরিদপুরে জেলে যখন বঙ্গবন্ধু মহিউদ্দিন অনশনরত অবস্থায় ছিলেন তখন তাদের প্রাণ যায় যায় অবস্থা বেগতিক দেখে ডেপুটি জেলার বঙ্গবন্ধুকে অর্থাৎ শেখ ডেপুটি জেলার মোখলেসুর রহমান বঙ্গবন্ধুকে এসে জিজ্ঞেস করেন তাকে যদি মুক্তি দেওয়া হয় তবে তিনি খাবেন কি না। সেই প্রেক্ষিতে বঙ্গবন্ধু আলোচ্য উক্তিটি করেন। এখানে বঙ্গবন্ধুর চরিত্রের দৃঢ়তা প্রকাশ পায়। পরবর্তী প্রশ্ন, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। শেখ মুজিবুর রহমানের এমন কঠোর অবস্থানের কারণ কি? তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে বঙ্গবন্ধুর এমন কঠোর অবস্থানের কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারের বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখা। জেলে থাকাকালীন বঙ্গবন্ধু কঠিন অনশন করেছিলেন। বেগতিক অবস্থায় ডেপুটি জেলার যখন মুক্তি দিলে তিনি খাবেন কি না জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন মুক্তি দিলে খাবেন, না দিলে খাবেন না। তবে মুক্তি না দিলেও না খেয়ে তিনি যদি মৃত্যুবরণ করেন তার লাশ মুক্তি পেয়ে যাবে। কঠিন এ অবস্থানের মাধ্যমে তার চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, বেশি জোরে চালাবেন না কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। উক্তিটিতে লেখক কি বোঝাতে চেয়েছেন? উক্তিটিতে লেখক ট্যাক্সি চালক যাতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে না বসে তাই সতর্ক করতে বঙ্গবন্ধু উক্তিটি করে, অর্থাৎ লেখক উক্তিটি করে এ কারণে যে যেন অ্যাক্সিডেন্ট না করে বসে। ঢাকা থেকে ফরিদপুর জেলে স্থানান্তরের জন্য বঙ্গবন্ধুকে আর্মড পুলিশের ট্যাক্সিতে করে নারায়ণগঞ্জ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ড্রাইভারকে জোরে ট্যাক্সি চালানোর হুকুম দেয় যেন জাহাজ মিস না হয়, কিন্তু বঙ্গবন্ধু চাচ্ছিলেন রাস্তায় কারোর সাথে দেখা হলে তাকে তার স্থানান্তরের খবরটি জানাবেন, তাই তিনি ড্রাইভারকে গাড়ি আস্তে চালাতে বলেন। পরবর্তী প্রশ্ন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, ব্যাখ্যা করো। উত্তর, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে উক্তিটি বঙ্গবন্ধু নুরুল আমিনের মুসলিম লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন। ২১শে ফেব্রুয়ারির আন্দোলনে পুলিশ ঢাকা মেডিকেলের ভিতর গুলি চালায়, এতে অনেক মানুষ মারা যায়। মাতৃভাষার আন্দোলনে এ ঘটনা পাকিস্তান সরকারকে আরও বড় আন্দোলনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তাদের পরাজয় আসন্ন এবং অপরিণামদর্শিতা আর কথা বুঝিয়ে বঙ্গবন্ধু এই কথাটি বলেছিলেন। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায় কেন, বুঝিয়ে দাও। জনমতের বিরুদ্ধে গিয়ে শাসন ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে শোষকরাও জনগণের বিরোধিতা করতে ভয় পায়। ৫২ সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামের মানুষ যখন বুঝতে আরম্ভ করে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়, তারা আরও বুঝতে পারে একদল শাসক গোষ্ঠী বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, তাই সকলে মিলে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য জনমত গঠন করে একত্রিত হয়। আর এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতের বিরুদ্ধে গেলে পরিণামের ভয়াবহতা ভেবে শাসক গোষ্ঠী ভয় পায়। ভরসা হলো আর দমাতে পারবে না, বিশ্লেষণ করো। উত্তর, বাংলাকে রাষ্ট্রভাষা না করে যে পাকিস্তান সরকারের আর উপায় নেই এই বিষয়টি বোঝাতে বঙ্গবন্ধু উক্তিটি করেছেন।
52 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় গুলি করে ছাত্র হত্যার খবর গ্রামে গ্রামে পৌঁছে যায়। এতে সাধারণ মানুষেরাও পাকিস্তানিদের ষড়যন্ত্র বুঝতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, আর জনমতের বিরুদ্ধে যেতে শোষকও ভয় পায়। তাই বাংলাকেও এ রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, সে ব্যাপারে নিশ্চিত হয়ে বঙ্গবন্ধু কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন, যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে, ব্যাখ্যা করো। উত্তর, দাবি আদায়ে বঙ্গবন্ধুর চরিত্রের দৃঢ়তার দিকটি প্রশ্নোক্ত উক্তিটির মাঝে ফুটে উঠেছে। বছরের পর বছর ধরে রাজবন্দীদের বিনা বিচারে কারাগারে আটক রাখার প্রতিবাদে বঙ্গবন্ধু 52 সালে অনশন ধর্মঘট শুরু করেন। সহকর্মী মহিউদ্দিনের সাথে আলাপ আলোচনা করে বঙ্গবন্ধু ঠিক করেন, যাই হোক না কেন তারা অনশন ভাঙবেন না, এমনকি যদি এতে তাদের মৃত্যুও হয় তারপরও তারা অনশন ভাঙবেন না। তার এই উক্তিতে তার চরিত্রের দেশপ্রেম ও অন্যায়ের সাথে আপোষহীনতার বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন, নাস্তা খাবার ইচ্ছে আমাদের নেই, কে কোন প্রসঙ্গে একথা বলেছে? সুবেদারকে নাস্তা খাবার কথা বললেও ফরিদপুরে জেলে ঢোকার আগে যে বঙ্গবন্ধুর নাস্তা করার ইচ্ছা ছিল না, এই বিষয়টি বঙ্গবন্ধুর এই উক্তিটিতে ফুটে উঠেছে। ফরিদপুরে রাত 4টায় পৌঁছালেও সকাল না হলে জেল কর্তৃপক্ষ কয়েদিদের গ্রহণ করবে না, অর্থাৎ তাদেরকে জেলের বাইরেই থাকতে হবে। তাই বঙ্গবন্ধু সুবেদার সাহেবকে সাথে নিয়ে নাস্তা করতে যেতে চান, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ফরিদপুরের সহকর্মীদের তার এখানে আসার ও অনশন ধর্মঘট করার খবর জানানো। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন, নাস্তা খাবার ইচ্ছে আমাদের নেই।